বাংলাদেশের মানুষের মাথার উপরে নতুন করে করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে কথা বলা দরকার বলে আমি মনে করি। 2024-25 অর্থ বছরের জন্য যে বাজেট ঘোষণা করা হয়েছিল সেটি শেখ হাসিনা সরকার ঘোষণা করেছিলেন। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পরে এবং তার সরকারের পতন ঘটার পরে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে তাদের ঘাড়ের উপরে পড়েছে সেই বাজেট বাস্তবায়নের দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকার এই বাজেট বাস্তবায়ন করতে গিয়ে একই বছরে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে করের বোঝা চাপিয়ে দিয়েছেন, যেটা অত্যন্ত বিরল। ইতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায় নাই। প্রায় শতাধিক পণ্যের উপরে সরকার নতুন করে আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক এবং ভ্যাট প্রয়োগের মাধ্যমে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত আয়ের মানুষের জীবনযাত্রার মানকে আরও নিচের দিকে ঠেলে দিলেন বলে আমাদের কাছে মনে হচ্ছে। 2023 সালে IMF $470 কোটি একটি ঋণ অনুমোদন করেছিল এবং সেই টাকার তৃতীয় কিস্তি পর্যন্ত বাংলাদেশ পেয়ে গেছে, চতুর্থ কিস্তিও পাওয়ার দ্বার প্রান্তে। এরই মধ্যে অতিরিক্ত আরও $1 বিলিয়ন IMF এর কাছে চাওয়া হয়েছে, যার কারণে IMF সেটি দিতে রাজি হয়েছে। তবে তারা একটি শর্ত আরোপ করেছে যে ভ্যাট এবং কর বৃদ্ধি করতে হবে। তারই ধারাবাহিকতায় সরকার যেহেতু এই ভ্যাট এবং কর বসানোর দায়িত্ব সংসদের উপরে, এখন যেহেতু সংসদ নাই, যার কারণে সরকার এটি প্রজ্ঞাপনের মাধ্যমে এটি বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। কোনো কোনো খাতে দ্বিগুণ করা হয়েছে, কোনো কোনো খাতে 3 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর কারণ হচ্ছে NBRকে যে রাজস্ব আদায়ের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, জুন থেকে নভেম্বর পর্যন্ত তারা সেই লক্ষ্যমাত্রা থেকে 42,000 কোটি টাকা পিছিয়ে, যার কারণে এই লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য তারা ভ্যাট বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, এটি পূরণের জন্য কি শুধুমাত্র এদেশের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দায়? আমাদের কাছে কিন্তু বিষয়টি এরকমই মনে হচ্ছে। NBR থেকে দাবি করা হচ্ছে এই ভ্যাট এবং শুল্ক আরোপের ফলে সাধারণ জনগণের উপরে কোনো প্রভাব পড়বে না। কেন পড়বে না? ভুলভালভাবে বাংলাদেশের মানুষকে আপনারা কোনো কিছু বোঝানোর চেষ্টা করবেন না। দেশে যদি 1 পয়সা ভ্যাট বৃদ্ধি করা হয়, তাহলে সেই 1 পয়সা ভ্যাট বৃদ্ধির প্রভাব গিয়ে পড়বে সরাসরি জনগণের উপরে। আসুন একটি মাত্র উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। ধরুন কোনো একজন ব্যক্তি পেঁয়াজের ব্যবসা করেন, তিনি ঢাকা থেকে পেঁয়াজ আনতে গেলেন রংপুরে। ধরুন প্রতি কেজি পেঁয়াজের দাম 10 টাকা। তাহলে তিনি এই 10 টাকার সাথে তার আসা যাওয়া, তার থাকা খাওয়া, লেবার, পরিবহন সব কিন্তু এই 10 টাকার সাথে যোগ হবে। তিনি 10 টাকা কেজি পেঁয়াজ কিনলেন, তার সাথে লেবার খরচ 1 টাকা, পরিবহন খরচ 2 টাকা, তাহলে পেঁয়াজের দাম প্রতি কেজি কিন্তু 13 টাকা পড়ে গেল। তিনি ঢাকা থেকে রংপুরে আসবেন এবং যাবেন, এই আসা যাওয়ার খরচটা এখানে যোগ করে মনে করুন যে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়লো 15 টাকা। তারপরে তিনি এই সময়ের ভিতরে মোবাইল ফোনে যে কথা বলেছেন ব্যাপারীদের সাথে, এই খরচটাও কিন্তু এই পেঁয়াজের দামের সাথে যোগ হলো। এরপরে তিনি কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেলেন, আগে যেখানে 100 টাকার খাবার খেলে 5 টাকা ভ্যাট দিতে হতো, এখন তিনি সেই একই খাবার খেলে 115 টাকা বিল তাকে পরিশোধ করতে হবে। তাহলে এই খরচটাও এখানে যোগ হবে। যোগ হওয়ার পরেই তখন তিনি পেঁয়াজের দাম নির্ধারণ করে পেঁয়াজ বিক্রি করবেন। তাহলে এই পেঁয়াজ, এই যে পেঁয়াজটা কিনবে, এটা কারা কিনবে? এটা তো দেশের সাধারণ মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত তথা বাংলাদেশের প্রতিটি নাগরিক এই পেঁয়াজ কিনবে। LP গ্যাসের উপরে যে ভ্যাট আরোপ করা হয়েছে, LP গ্যাস দিয়ে যা যা হয়, যে সমস্ত পণ্য উৎপাদন করতে LP গ্যাসের ব্যবহার করা হয়, সেই সমস্ত পণ্যের দাম বাড়বে। অনেকের ধারণা যে মদ এবং সিগারেট এই সমস্ত জিনিসের উপরে যত পারুক সরকার ভ্যাট আরোপ করুক, কারণ এটা তো আর যাতে বন্ধ হয় না, এটি বন্ধ হবে না। এইটার জন্য মদের উপরে যদি 200% ভ্যাট আরোপ করা হয়, তাহলে সেই দায়িত্ব পড়বে সে আমাদের মতো সাধারণ মানুষের উপরে। সিগারেটের উপরে যদি 500% ভ্যাট আরোপ করা হয়, তাহলে এই সিগারেটের দাম বেড়ে যাবে। এই প্রভাবটাও কিন্তু আমাদের মতো সাধারণ নাগরিকের উপরে এসে পড়বে। বুঝতে পারছেন না? একেবারে পানির মতো হিসাব। ধরুন একজন ব্যবসায়ী, তিনি ব্যবসায়ের কাজে ঢাকায় আসছেন, ঢাকাতে এসে তিনি সোনারগাঁও হোটেলে উঠলেন। সোনারগাঁও হোটেলে উঠলে তিনি রাতে তার অন্যান্য ব্যবসায়ী পার্টনারদের সাথে তিনি পানাহার করলেন, মদ পান করলেন, সিগারেট খেলেন, তার ব্যবসায়ী পার্টনারদেরকে সিগারেটের প্যাকেট উপহার দিলেন। তো আগে যে সিগারেট মনে করেন যে 100 টাকা প্যাকেট কেনা হতো, ভ্যাট আরোপের কারণে সেই সিগারেটের মূল্য এখন 500 টাকা হয়েছে। মনে করুন এক বোতল মদের দাম আগে ছিল 1000 টাকা, এখন সেই মদের বোতল আপনি সেখানে 300% ভ্যাট বৃদ্ধি করে 1300 টাকা করলেন।
তো এই ব্যবসায়ী তো এই টাকাগুলো তার পকেট থেকে খরচ করবে না। তিনি যে পণ্যটা কিনতে এসেছিলেন সেখান থেকে ফিরে গিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে হিসাব নিকাশ করে সেই পণ্যের মূল্য নির্ধারণ করবেন। সেই পণ্যের মূল্য পরিশোধ করবে কারা? এই আমরা, এই সাধারণ নাগরিক যারা। তাহলে মানুষের উপরে প্রভাব পড়বে না এই জাতীয় কথা বলে আমাদেরকে ছেলে ভোলানোর চেষ্টা আপনারা করবেন না। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের এমনিতেই নাভিশ্বাস উঠেছে। বিগত 1 বছরে দ্রব্যমূল্যের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে সেই হারে কিন্তু মানুষের কর্মসংস্থান বাড়ে নাই, মানুষের ইনকামও বাড়ে নাই। তাহলে একের পর এক যদি তাদের উপরে এইভাবে করের বোঝা চাপিয়ে দেওয়া হয়, এর প্রভাব তো অবশ্যই এদেশের মানুষের উপরে পড়বে। সবচেয়ে আমাদের কাছে আশ্চর্য ঠেকেছে যে ওষুধের উপরে পর্যন্ত ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। গরিব মানুষ একটু বিস্কিট খাবে, তাদের তো ফল ফুল খাওয়ার সুযোগ কম হয়, একটু বিস্কিট খাবে, সেই বিস্কিটের উপরে পর্যন্ত ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, শুল্ক আরোপ করা হয়েছে। এদেশে কি গরিবের কথা কেউ চিন্তা করবে না? অথচ সরকারের এর থেকে কিন্তু অনেক ভালো পথ ছিল এই তাদের লক্ষ্যমাত্রা আদায়ের। বাংলাদেশে যত কর ফাঁকি দেয়া হয়, এত কর ফাঁকির ইতিহাস অন্য কোনো দেশে নেই। যারা কর ফাঁকি দেয় তারা যেন এই কর ফাঁকি দিতে না পারে, এই ব্যবস্থা সরকার যদি নিশ্চিত করতে পারত, তাহলে কিন্তু নিশ্চিত তাদের লক্ষ্যমাত্রা সহজেই আদায় হয়ে যেত। কিন্তু তারা সেখানে যাবে না, কারণ সেখানে তাদের কাছে তো সরকার দুর্বল, এই ধনীদের কাছে সরকার দুর্বল, সেখানে তারা বাধা। যার কারণে এই কর ফাঁকিবাজদের, যারা নিয়মিত কর ফাঁকি দিয়ে যাচ্ছে, তাদেরকে না ধরে পণ্যের উপরে ভ্যাট বৃদ্ধি করে সাধারণ মানুষের ঘাড়ে সেই করের বোঝা চাপিয়ে দিয়েছেন। আবার বলছেন যে এটি সাধারণ মানুষের উপরে প্রভাব পড়বে না। এরকম হাস্যকর কথা আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই না। বিশেষ করে এদেশের জনগণের রক্তের উপরে দাঁড়িয়ে যারা ক্ষমতায় বসেছে এবং এদেশের জনগণ তাদেরকে অত্যন্ত সাদরে আমন্ত্রণ জানিয়ে এই ক্ষমতার মসনদে বসিয়েছেন শুধুমাত্র একটি আশায় যে তারা একটু ভালো থাকবে, তাদের জীবনযাত্রার মানে একটু পরিবর্তন আসবে, তারা 2 বেলা 2 মুঠো ভাত কম দামে কিনে খেতে পারবে, সেই আশায়। তাহলে জনগণের সেই আশা তো পূরণ হচ্ছে না। কম দামে যে টিসিবির পণ্য এদেশের মানুষ কিনে খেত, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, এমনকি মধ্যবিত্তরাও কিন্তু সেই টিসিবির লাইনে গিয়ে দাঁড়ানোর খবর আমরা পেয়েছি, তো সেটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে মানুষ কোথায় যাবে? কার কাছে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা বলবে? সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির উপরে, মরার উপরে আপনারা খাড়ার ঘা চাপিয়ে দিবেন না।